যোগেন্দ্র যোশী মার্ডার কেস, বল এ ব্যাপারে কি জানিস তুই? ম্যাডাম, যোগেন্দ্রবাবু তো খুব বড় মানুষ ছিলেন, আমার ওনার সাথে কি শত্রুতা থাকতে পারে? আমি তো সামান্য একজন মজদুর। এই নম্বরের সিম কার্ড ইন্দোর থেকে তোমার নামে কেনা হয়েছে, আর এই হলো ডকুমেন্টগুলো যেগুলো সিম নেওয়ার সময় তুমি জমা দিয়েছিলে, আর এইটা হলো সেই কল লিস্ট যে নম্বরগুলোতে তুমি ফোন করেছো। আর তুই দুটো পুলিশের উর্দি বানিয়েছিলি ঘনশ্যাম টেলার থেকে, না? চল তাড়াতাড়ি বল, কার জন্য কাজ করিস? ম্যাডাম, আমি তো এই সিমটা ব্যবহারই করিনি। হ্যাঁ, মনে পড়েছে, আমি ওই সিমটা অন্য একজনের জন্য কিনেছিলাম। চল, তোর কথা বিশ্বাস করলাম, এখন বল কার জন্য কিনেছিলিস? ম্যাডাম, হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি আমি একজন ঠিকাদারের জন্য কাজ করি। ও আমাকে বলেছিল যে একটা নতুন সিম কার্ড এনে দিতে। ও নতুন নামে ঠিকা নিতে চাইছিল, যার জন্য নতুন নম্বর দরকার ছিল। কে সেই ঠিকাদার? উদয়পুরা গ্রামের গজানন্দ শাস্ত্রী। আগে আমি এই পাশেই থাকি, গুলির আওয়াজে আমি দৌড়ে চলে আসলাম। যাকে যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এ তাদের মধ্যেই একজন। ম্যাম, গজানন্দ সেলটা বন্ধ। হয়তো আমাদের জিজ্ঞাসাবাদেও অ্যালার্ট হয়ে গেছে। গজানন্দ শাস্ত্রী ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? কি একটা কাজের জন্য গেছে, বলে যায়নি। সত্যি বলছি, ও কোথায় গেছে জানি না। আপনার সব আত্মীয়ের ডিটেলটা আমাকে দিন। ঠিক আছে। ম্যাম, গজানন বাড়িতে নেই। গজানন শাস্ত্রীর প্রত্যেক আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছি, জানি না কোথায় চলে গেছে। যাকেই জিজ্ঞেস করি সে বলে আমি জানি না কোথায় চলে গেছে। যাতে এটা প্রমাণ হচ্ছে যে ও এসবের সাথে জড়িত। ভাববার বিষয় এটাই যে টেন্ডারের ঝামেলা নিয়ে জলটা এত দূর গড়াতে পারে। এতটাই যে চক্রান্ত করতে হলো, দুটো খুনিকে আনতে হলো, আর সব থেকে বড় কথা পুলিশের উর্দির ব্যবহার করা হলো। হতে পারে এসবের আড়ালে আরো কিছু আছে। হতে পারে গজানন্দ শাস্ত্রী দাবার একটা গুটি মাত্র। কিন্তু যাই হোক, ও এই কেসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ম্যাম, আমার মনে হয় যে ওর ফোন রেকর্ড চেক করা উচিত, কেননা ভিকির কাছ থেকে ও যে ফোনটা নিয়েছিল তা থেকেই গজানন কাকে কাকে ফোন করেছিল। সেটাই ভালো হবে। সকাল 7:15 যোগেন্দ্র নিজের দাদার সাথে বাইরে বেরোয়। ওর গাড়ি এখানে পার্ক করা ছিল। ও গাড়ি অবধি পৌঁছায়, এরই মধ্যে দুটো লোক বাইকে করে পুলিশ ইউনিফর্ম পরে ওদিক থেকে এখানে আসে, এসে এখানে দাঁড়ায়, ওর ওপর গুলি চালায়, তারপর এদিক দিয়ে পালিয়ে যায়। ওরা নিশ্চয়ই ওর বাইরে আসার অপেক্ষা করছিল। আমার মনে হয় কেউ তো আছে যে ওদেরকে ইনফর্ম করেছে। যদি আপনি মুকেশকে সন্দেহ করেন তাহলে ওর ফোন রেকর্ড বলছে ওই সময় ও ফোনে কারোর সঙ্গে কথাই বলেনি। না, আমার কথা হলো কেউ নিশ্চয়ই এ কথাটা জানতো যে ও বাড়ি থেকে কখন বেরোবে। ও ভীষণ ফেমাস লোক ছিল, ও এই গ্রামে রামলীলার উদ্বোধনের জন্য এসেছিল। হতে পারে ফ্যামিলি মেম্বার্স ছাড়া আরো কেউ আছে যে জানতো যে ও বাড়ি থেকে ইন্দোরের দিকে কখন বেরোবে। পঙ্কজ, আমার না এসব কোঅর্ডিনেটর লাগছে। চক্রান্তের মাস্টার মাইন্ড। ম্যাম, কেউ তো এর মাস্টার মাইন্ড আছে।
স্যার, ভিকির ফোন নাম্বারগুলোর মধ্যে একটা হলো 4445787999, এটা গজাননের। আর বাকি দুটো নম্বর বন্ধ বলছে। আর দুটো নম্বরই ভুয়ো কাগজপত্র দেখিয়ে ইন্দোর থেকে নেওয়া হয়েছে। হতে পারে এই দুটো নাম্বার ওই খুনিদের। 44487879, এটা থেকে 18ই অক্টোবর সকাল 7:15 অন্য একটা নম্বর 44234233 তে ফোন করা হয়েছিল। এর মানে আমাদের অনুমান একদম ঠিকই ছিল, এরা সবাই কোঅর্ডিনেটর ছিল। ওরা সিগন্যাল পেয়েছিল যোগেন্দ্র বাড়ি থেকে বেরোচ্ছে, ওদের বেরোতে হবে। একটা কথা তো পরিষ্কার, যে কেউ তো ছিল যে নজর রাখছিল। গজানন শাস্ত্রীও হতে পারে। এর মানে দুজন খুনি আগে থেকে ওখানে তৈরি ছিল। মানে গজানন ছাড়াও আরো অনেকে আছে। আমরা কি এই 44434323 এই নাম্বারের পিন পয়েন্ট লোকেশন পেতে পারি যেখানে গজানন শাস্ত্রী ফোন করেছিল? হ্যাঁ ম্যাম, শুধু 2-1 দিন সময় লাগবে। তাহলে বের করো। এই গজানন শাস্ত্রীর ফোন রেকর্ড কি বলছে? গত 1 মাস ধরে শিওরের একটা নাম্বারের সঙ্গে রেগুলার টাচে আছে। ভোলা এখন কোথায়? ও তো বাড়ি গেছে, শিয়রে থাকে। টেলারের দোকানে কাজ করে ভোলা, সেও তো শিহরে থাকে। শিহরের এই নাম্বারটা কার? কোনো দেবেশ প্রতাপ রাজপুতের। শিহর পুলিশের সাথে কথা বলো, ওদের বলো দেবেশ রাজপুতের সমস্ত ডিটেলস বের করতে। স্যার, দেবেশ রাজপুত সিহরের একজন নামকরা নেতা। উদয়পুর আর গজানন শাস্ত্রীর সঙ্গে ওর কি সম্পর্ক? স্যার, সেরকম কোনো সম্পর্ক তো খুঁজে পাইনি, কিন্তু দেবেশ রাজপুত উদয়পুরা থেকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, মানে ওর উদয়পুরের সঙ্গে কোনো না কোনো যোগাযোগ নিশ্চয়ই আছে। গজানন শাস্ত্রী, এ নামটা শুনেছি মনে হয়। শুনবেনই তো, গত মাসে 25 বার আপনি তাকে ফোন করেছেন। উনি যদি উদয়পুরের হন তাহলে উনি বোধহয় আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে। ইলেকশনের ক্যাম্পেনিং এর ব্যাপারে কথা হয়েছিল। আর যোগেন্দ্র যোশী, এই নাম তো আপনি নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই শুনেছি, খুব নামী পণ্ডিত ছিলেন। কিন্তু ওনার পছন্দ আপনি যেই পার্টির তার বিরোধী পক্ষের দিকে ছিল। দেখুন ম্যাডাম, এমন অনেক লোক আছে, এমন অনেক পার্টি আছে যারা আমাদের বিরোধী পক্ষ। তার মানে তো এটা নয় যে আমরা সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেব। যোগেন্দ্র যোশীর প্রভাব যথেষ্ট বিস্তারিত ছিল উদয়পুরাতে, তাই এটা তো সাধারণ ব্যাপার আপনি ওকে নিজের পথের কাঁটা বলে ভেবেছেন। আর দ্বিতীয় কথা হলো, গজানন শাস্ত্রী যে এই কেসে জড়িত তার পোক্ত প্রমাণ আছে আমার কাছে। কিন্তু আমরা মনে করছি এই সব কাণ্ড ও একা করেনি। তার মানে আপনি বলতে চাইছেন এর পেছনে মাস্টারমাইন্ড আছে, আর ওই মাস্টারমাইন্ড আমি? হতে পারে। আপনার কি মনে হয় যে আপনি আমার মুখের ওপর বলে দেবেন আর আমি মেনে নেব যে আমি এর মধ্যে যুক্ত আছি? হ্যাঁ, যদি আপনি থাকেন তাহলে এটা কনফেস করার খুব সুন্দর সুযোগ। তো ঠিক আছে, আমার অনেস্ট কনফেশন হলো আমি এর মধ্যে যুক্ত নই। আমি জানি যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এরপরও আপনি আমার সমস্ত ইনফরমেশন বের করবেন না, আমার পেছনে পুলিশ লাগাবেন, ফোন রেকর্ড চেক করবেন। তো প্লিজ করুন, আপনি আপনার কর্তব্য করুন। কিন্তু ম্যাডাম, আমি এর মধ্যে কোনোভাবেই যুক্ত নই। আমার ইন্টারেশন বলছে ও এতে জড়িত, কিন্তু কিভাবে সেটা খোঁজ নিতে হবে। না ম্যাডাম, আমার মনে হয় না আমার ছেলে যোগেনের কখনো দেবেশ রাজপুতের সঙ্গে বিশেষ কথা হয়েছে। আর যদিও কারোর সঙ্গে কথা বলেও থাকে তো সেটা আমরা ঠিক জানি না। হ্যাঁ, কিন্তু ওর অনেক নামি দামি লোকের সঙ্গে ওঠা বসা ছিল। দেখুন ম্যাডাম, আমার ছেলে নামি পণ্ডিত ছিল, নামি দামি লোকের সঙ্গে ওঠা বসা ছিল, লোকে ওকে ভালোবাসত, শ্রদ্ধা করত। সেটা ওর সততা
আর ভালো কাজের জন্য ম্যাডাম। ওর ক্ষমতার লোভ ছিল না, কখনো ছিল না, কোনোদিন না। আপনার ঠিক মনে আছে তো বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না? যতদূর আমার মনে পড়ছে ওই গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না। পীয়ূষ, ওই বাইকের বিষয়ে কিছু জানা যায়নি না? কোনো লিড পাওয়া যায়নি? না ম্যাডাম, খোঁজ চলছে। যেমন করে নতুন সিম কার্ড নেওয়া হয়েছে, পুলিশের ইউনিফর্ম বানানো হয়েছে, সেরকমই হতে পারে এই বাইকটাও জোগাড় করেছে। সব বাইকের শোরুমে চেক করো, হতে পারে ওখান থেকে কোনো লিড পাওয়া গেল। হ্যাঁ ম্যাডাম। হার্ডওয়্যারের দোকানে কাজ করা ভিকির কাছ থেকে যোগেন্দ্রর প্রতিবেশী গজানন শাস্ত্রী, গজানন শাস্ত্রীর থেকে উদয়পুরার বাইরের নেতা দেবেশ রাজপুত, যার সঙ্গে উদয়পুরার অবশ্যই সম্পর্ক ছিল, এই সকলের কাছে পৌঁছানো গেল। প্রায় গোটা নকশাটা ফুটে উঠেছিল, কিন্তু প্রধান অভিযুক্ত ঠিকাদার গজানন শাস্ত্রী এখনো পুলিশের হাতের নাগালের বাইরে ছিল, আর অপরাধের উদ্দেশ্য এখনো অজানা ছিল। কিন্তু শীঘ্রই একটা নতুন সূত্র, একটা নতুন দিক তদন্তকারীদের কি হাতে আসতে চলেছিল। হ্যাঁ স্যার, ন্যাশনাল হাইওয়ের পাশে একটা শোরুম থেকে 14ই অক্টোবর একটা বাইক কেনা হয়েছে স্যার। লাল রঙের বাইক? হ্যাঁ স্যার, লাল রঙের বাইক উদয়পুর থেকে কেনা হয়েছে। তার রেজিস্ট্রেশন হওয়া এখনো বাকি আছে স্যার। হ্যাঁ স্যার, এর থেকে আপনি কিছু পেয়ে যেতে পারেন। হ্যাঁ ম্যাডাম, 14ই অক্টোবর একটা লাল রঙের বাইক উদয়পুরা থেকে কেউ কিনেছিল। কে কিনেছিল? গগন সিং। গগন সিং? এও তো যোগেন্দ্র যোশীর প্রতিবেশী। আকাশ সিং, হ্যাঁ তোর ভাই এখন কোথায় আছে? আগে ও বিহারে গেছে, আমাদের দেশের বাড়িতে। নাম্বারটা বল। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি বন্ধ আছে। স্যার, নম্বরটা বন্ধ আছে। আরে স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। গাড়িতে তোলে কে? আমি 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 কিচ্ছু জানি না স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না। লাঠির বাড়ি দুবার খেলে ঠিক মনে পড়ে যাবে। দেখ, আমি যদি তোকে ওদের হাতে তুলে দিই তাহলে ওরা তোকে খুব মারবে, তাই শেষ সুযোগ এটা তোর কাছে, যা সত্যি সব বলে দে, ঠিক আছে? ম্যাডাম, আমি সত্যিই জানি না আমার ভাই কেন নতুন বাইক এনেছিল। মানে তুই জানিস যে গগনই বাইকটা নিয়ে এসেছিল? গগনই আমাকে বলেছিল বাইকটা বন্ধুর জন্য এনেছে। কারা সেই বন্ধু? ওটাও ঠিক জানি না, ওরা 16 তারিখ রাতে এসেছিল। কারা ছিল? আগে আমি ঠিক জানি না ম্যাডাম, কিন্তু 18 তারিখ সকালেই ওরা চলে গেছিল। ওদের বেরোতে দেখিসনি তুই? না, গগন আমাকে বলেছিল যে ওরা সকালেই বেরিয়ে গেছে। আর বাইক নিয়ে গেল? ও তো আমাকে এটাই বলেছিল। মানে ওরাই আসল খুনি? সেটা আমি ঠিক জানি না। চল বল, কারা ছিল ওরা? ম্যাডাম, আমি জানি না ম্যাডাম। আমাকে গগন বলেছিল যে মনোজের বন্ধু। কে এই মনোজ? মনোজ 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 প্রজাপতি, ও প্রকাশ চৌহানের পার্সোনাল বডিগার্ড। আর কি জানিস তুই এই মার্ডার কেসের ব্যাপারে? ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আমার ভাই হয়তো এতে জড়িত। ও 18 তারিখ সকাল থেকেই গায়েব ছিল, যেদিন যোগেন্দ্রকে খুন করা হয়। সেদিন থেকে আমি খুব ভয়ে রয়েছি ম্যাডাম। ম্যাম, প্রকাশ চৌহানের ফোনও সুইচ অফ বলছে। এবার এও পালিয়েছে? যখনই জিজ্ঞাসাবাদ করছিলাম ওরা টের পেয়ে গেছে যে ধরা পড়ে যেতে পারে। এই চক্রান্ত আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বড় মনে হচ্ছে। আমাদের তাড়াতাড়ি ওর বডিগার্ড মনোজকে ধরতে হবে, যাতে ও পালিয়ে যেতে না পারে।
দেখুন, আপনারা আমার ছেলের উপর মিথ্যে অভিযোগ করছেন। কোথায় ও? আর ওর বডিগার্ড মনোজ কোথায়? আমি জানি না, নিজেই খুঁজে নিন। দেখুন, আপনারা আমার সঙ্গে এরকম করতে পারেন না। গ্রামের মধ্যে আমার একটা সম্মান আছে, গ্রামের প্রধান ছিলাম আমি। দেখুন, আরে ওনাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমার কাছ থেকে কিচ্ছু জানতে পারবেন না। আমি যা ইনফরমেশন চাই সেটাকে বের করতে আমি খুব ভালো করে জানি। যদি আসল রূপ ধারণ করি তাহলে আপনার ভালো হবে না। তাই ভালোই ভালোই যেটা সত্যি সে কথাগুলো বলে দিন। আর হ্যাঁ, আমার কাছে কোনো অনুরোধ রাখবেন না। আমার কাছে দয়া বলে কোনো জিনিসই নেই। যা কিছু জানেন সব বলুন। আপনি বুঝতে পারলেন? চলুন বলুন, কোথায় মনোজ? ও নিজের বাড়িতে গেছে। কোথায় ওর বাড়ি? ভোপাল। আর আপনার ছেলে প্রকাশ, সে কোথায়? আমি জানি না। জানেন না? তাহলে ঠিক আছে, যখনই মনোজকে হাতে পাবো আমি ওর কাছ থেকে সমস্ত সত্যিটা জেনে নেব। কিন্তু ও যদি প্রকাশ সম্পর্কে কিচ্ছু না বলতে পারে তাহলে আপনার সাথে আমার আবার দেখা হবে। দেখ, আমি এই লাঠিটা ব্যবহার করার আগে তুই ঠিক করে নে যে তুই সত্যিটা বলবি কি বলবি না। আমার ডিউটি ছিল, তোকে বলে দিয়েছি। আসলে কি জানিস, এই লাঠিটা না আমি ব্যবহার করতে পারি না। তাই এটা যখন চলবে, কিভাবে চলবে, কোথায় পড়বে, কত জোরে তোর উপর পড়বে আমি ঠিক জানি না। তাই এবার তুই ডিসাইড কর, তুই আমার সাথে কথা বলবি নাকি লাঠির সাথে। হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ, বল বল বল, আমি শুনছি, বল। সচিন আর জগ্গা। গুড, তাহলে এরাই খুনি। হ্যাঁ, এবার বাকিটা বল। ওরা ভোপালের জেলে ছিল, তারপর ওদের বেলে বাইরে নিয়ে আসি। 3রা অক্টোবর বাইরে আনি। কে ওদের বাইরে বের করলো? আগে আমি এনেছিলাম। কে বলেছিল ওদের বাইরে আনতে? আগে প্রকাশ বাবু। মনোজ, একটা কাজ করো, আগে ওদের দুজনকে বাইরে নিয়ে এসো, তারপর ভোপালে ওদের রাখো। ঠিক আছে? ঠিক আছে স্যার। 16ই অক্টোবর তুই ওদের গ্রামে নিয়ে আসলি, আর তারপর গগন সিং এর বাড়িতে রেখে দিলি। আর কে ছিল এর মধ্যে? গজানন শাস্ত্রী এর মধ্যে কতটা জড়িত? গজানন বাবু গগনের সাথে কথা বলেছিল, আর আমাকে বলা হয়েছিল সচিন আর জগ্গাকে গগনের বাড়িতে রাখার জন্য। তারপর আমি আর গগন দুজনে মিলে এলাকা দেখানোর জন্য বাইরে নিয়ে আসি। এই বাড়িটাই। এটাই যোগেন্দ্র যোশী। পাবলিকের সামনে ওকে মারাটা একটু চাপ হয়ে যাবে। আপনি তো বললেন
ও খুব নামী লোক, আমরা ধরা পড়ে যাব। আমার কাছে একটা প্ল্যান আছে, মেরে দাও আর পালাও ওখান থেকে। পালিয়ে যাওয়ার সময়ও পাবে আর ধরা পড়ার সম্ভাবনা খুব কম। প্ল্যানটা কি? দেখো, যোগেন্দ্র এখানে রামলীলার উদ্বোধন করতে আসছে, আর 18 তারিখ সন্ধ্যেবেলায় ইন্দোরের কন্ট্রাক্ট আছে। তার মানে 17 বা 18-র মধ্যে ও রওনা দেবে। বেশিরভাগ সময় ওর ভাই ওকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসে। মানে এই 3 দিনের মধ্যে আমরা আমাদের কাজটা করতে পারবো? হ্যাঁ, 16, 17, 18 এক্স্যাক্টলি কবে বেরোবে সেটা আমি জানিয়ে দেবো। আর পুলিশ ইউনিফর্ম? পুলিশ ইউনিফর্মের জোগাড় আমি করে নেব। আমাদের একটা বাইক আর বন্দুক লাগবে। বাইকের জোগাড় হয়ে যাবে, কদম ঠিক নিয়ে আসবে, কিন্তু আমরা বন্দুক কিনতে পারবো না। কোনো চিহ্ন ছেড়ে আসলে ধরা পড়ার সম্ভাবনাও থেকে যাবে। বন্দুকের ব্যবস্থা আমি করব। উর্দিটা যখন পুলিশের, তখন বন্দুকটা তো তারই হওয়া উচিত। কাজ শুরু করে দাও, আমাদের তৈরি থাকতে হবে। তো এই কারণে প্রকাশ আর গজানন এক হয়েছিল। দুজনেরই যোগেন্দ্র যোশীর সঙ্গে ঝামেলা ছিল। প্রকাশবাবুর বাবা ভোটে হেরে যায়। ভোট গণনা অনুযায়ী শ্রী ভূপেশ যোশী 243 ভোটে জিতেছেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে তুমি মোটেই ভালো করনি যোগেন্দ্র। আর এটাও স্বীকার করে নিন যে এখন থেকে জনতার সমর্থন আপনি আর পাচ্ছেন না। আর গজানন বাবুর পাওয়া একটা কাজ যোগেন্দ্র বাবুর দাদা মুকেশ পেয়ে যায়। তুমি কন্ট্রাক্ট পাওনি, কন্ট্রাক্ট পেয়েছে মুকেশ যোশী। কারণ তো নিশ্চয়ই তুমি জানো, যোগেন্দ্র যোশী খুব পাওয়ারফুল মানুষ উনি, প্রকাশবাবু। ঠিক আছে, আপনি কেন আমাকে ডেকেছেন? তুমি তো নিশ্চয়ই জানো, গত বছর আমার বাবা ভোটে হেরে গিয়েছিল। সেটাও এই যোগেন্দ্র যোশীর কারণে, যে ও নিজের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার বাবার বিরুদ্ধে ভোটে জিতেছিল। এখানে লোকেদের ওপর ওর বিরাট প্রভাব। তবে তো আমাদের ওর এই প্রভাবকে শেষ করতে হবে। উনি খুব জনপ্রিয় মানুষ, ওনাকে শেষ করা তো সহজ নয়। দেখো গজানন, আমি কখন বললাম যে এটা খুব সহজ কাজ? কিন্তু এটা খুব অসম্ভবও নয়। আমরা একটা ভালো প্ল্যান করতে পারি। দেখো, তোমার কাছেও একটা কারণ আছে, আমার কাছেও একটা কারণ আছে, তৃতীয় আরেকজনও আছে যার কাছেও নিজের একটা কারণ আছে। যদি আমরা 3 জনে হাত মেলাই তাহলে আমরা সফল হতে পারি। এমনিতেও আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, একতাই হলো সবচেয়ে বড় বল, বিরাট শক্তি। আর কি? আর কার সাথে যোগেন্দ্র শত্রুতা ছিল? আমি তো এটাই চাইবো যে ও যেন রাস্তা থেকে সরে যায়। এতে নির্বাচনে জেতাটা অনেক সহজ হবে। দেখুন, ও যদি রাস্তা থেকে সরে যায় তাহলে আমাদের সবারই লাভ হবে। তাই আমাদের প্রত্যেকের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে ওর বিরুদ্ধে কোনো প্ল্যান করতে হবে যাতে ওকে রাস্তা থেকে সরানো যায়। আমি আপনাদের সাথে আছি। কালকের কাজ আজ করো, আর আজকের কাজ এখন। তুই তাহলে নিশ্চয়ই জানিস প্রকাশ আর গজানন এখন কোথায়? আমি জানি না। যেদিন আপনি প্রকাশবাবুকে জিজ্ঞাসার জন্য ডেকেছিলেন, তার পরের দিনই আমাকে আন্ডারগ্রাউন্ড হতে বলা হয়। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি সত্যি জানি না ওরা কোথায় আছে, কিচ্ছু জানি না। তারপর থেকে একদিনও আমি গ্রামে যাইনি। তাহলে চলো, সবার আগেই দেবেশ রাজপুতকেই ধরা যাক, আর ওদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করো। ওদের খুঁজে বের করতেই হবে। দেখা যাক কতদিন লুকিয়ে থাকে। আমার কথা শুনুন স্যার।
স্যার স্যার 7 জন কাস্টাডিতে আছে। যোগেন্দ্র যোশীকে খুন করার উদ্দেশ্যে এরা সবাই এক হয়ে এই চক্রান্তটা করেছিল। সবার শত্রুতার কারণ আলাদা আলাদা, আর ক্রাইমে ইউজ করা বাইকটা উদ্ধার করা হয়েছে। আর ওই 2 খুনি? স্যার ওরা দুজন এখনো ফেরার, আমরা কোনো খোঁজ পাইনি। আর ক্রাইমে ইউজ করা বন্দুক এখনো পাওয়া যায়নি। ওদেরকে ধরো, ওরাই এই ষড়যন্ত্রের মূল আর শেষ চাবিকাঠি। স্যার ওরাও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। হ্যাঁ বিসমিল্লাহ, বল। স্যার একটা খবর আছে, সচিন একজনের সঙ্গে বাইকে বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? সাইড রোড, যেটা বেরিলি যাচ্ছে। খবর আছে ওখানে ওদের কিছু কাজ আছে। আর কে আছে? স্যার সচিনের সঙ্গে অন্য কেউ আছে, কিন্তু যজ্ঞা নেই। ঠিক আছে। টাইম হয়ে গেছে ম্যাম, ওরা এক্ষুনি চলে আসবে। চারিদিক ঘিরে ফেলো। দাঁড়া, দাঁড়া। গাড়ি স্টার্ট করো। চলো। শেষ। কত লোক ওর পেছনে পড়েছিল ওকে মারবে বলে। কি পেয়েছে? কি পেল ওরা যোগেনকে মেরে? কি পেল?
খুনের ঘটনায় জড়িত অপর অভিযুক্ত এখনো নিরুদ্দেশ। বাকি ষড়যন্ত্রকারীরা পুলিশের হেফাজতে আছে, আর পুলিশ এই মামলার চার্জশিট জমা দিতে চলেছে। যোগেন্দ্র যোশীর শত্রুরা একসঙ্গে হয়ে বন্ধুত্ব করেছিল, চক্রান্ত করেছিল, আর তাকে খুন করে ফেলেছিল। যোগেন্দ্র যোশীকে খুব প্রভাবশালী মনে করা হতো, মানুষের মধ্যে তার প্রতি খুব শ্রদ্ধা ছিল। চক্রান্তকারীরা বাঁচতে পারল না, ধরা পড়ে গেল, আর তাদের চক্রান্ত ফাঁস হয়ে গেল। কিন্তু ওরা কি এই অপরাধের শাস্তি পাবে সেটা আগামী দিনই বলতে পারবে। এই কেসের শুনানি শুরু হতে এখনো দেরি আছে। অনেক রাজনৈতিক দলে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক থাকে, মনে করা হয় যে ওদের সন্ত্রাসী পার্টিগুলিকে ভোট পেতে সাহায্য করে। আমাদের জানা একটা বিখ্যাত লাইন আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। যখন আপনার হাতে অনেক ক্ষমতা আসে তখন দায়িত্বটাও ততটাই বেড়ে যায়। আমাদের দেশের রাজনীতিতে এই কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে তার নমুনা তো আমরা দিনরাত চোখের সামনেই দেখতে পাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, হিংসা, প্রতিহিংসা, জেলাসি, লোভ এরা মানুষের সবচেয়ে বড় শত্রু। জয় হিন্দ।